জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। দুইটি প্রধান জোটের দুই শীর্ষ নেতা সকাল থেকে মাঝরাত পর্যন্ত দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত বিরামহীন ছুটছেন ভোটের আশায়, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি আর বলছেন নতুন নতুন কথামালা। নির্বাচনী মাঠে ভোটার টানতে একে অপরের প্রতি উত্তর দিতে গিয়ে বিএনপি ও জামায়াতের দুই শীর্ষ নেতা রাজনৈতিকভাবে ঘায়েল করে সভা সমাবেশে বক্তব্য রাখছেন। এমনকি বিভিন্ন এলাকায় ঘটছে হামলা পাল্টা হামলার ঘটনাও। সব মিলিয়ে প্রচারণা শুরুর সপ্তাহ না পেরোতেই জমজমাট দেশের ভোটের মাঠ। দর্শক, স্বাগত আজকের এখন প্রকাশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রাকিব। আজ আমরা আলোচনার নাম দিয়েছি ভোট কাজিয়া। আর এ নিয়ে আলোচনা করতে আমাদের সাথে আছেন বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। আমাদের সঙ্গে আরও আছেন দৈনিক সমকালের উপসম্পাদক সিনিয়র সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। আপনাদের দুজনকে স্বাগত। আমরা একটু আপনার মাধ্যমে শুরু করতে চাই। আজ আমরা দেখলাম রাজধানীর উত্তরায় 11 দলীয় জোটের একজন প্রার্থী এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিবের নির্বাচনী প্রচারণায় হামলা হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন। এবং সেই হামলার প্রতিবাদে আবার যখন বিক্ষোভ ডাক দেওয়া হলো, সেখানে আবার একজনকে চাপাতি সহ আদিবের লোকজন আটক করে পুলিশকে দিয়েছে। এর বাইরেও দেশের বিভিন্ন জায়গায় আরও কয়েকটি জায়গায় হামলা পাল্টা হামলা, বিশেষ করে বিএনপি জামাতের মধ্যেই হয়েছে। দু এক জায়গায় বিএনপির সঙ্গে স্বতন্ত্র প্রার্থীদেরও হয়েছে বা হচ্ছে। একটু কি সংঘাতপূর্ণ নির্বাচনের দিকে যাচ্ছে কিনা? ধন্যবাদ, শুভেচ্ছা। যে পরিস্থিতি এখন চলছে, আজকে তো পঞ্চম দিন, 22 তারিখে শুরু হয়েছে, 22, 23, 24, 25, 26, আজকে পঞ্চম দিনে আমরা যেই পরিস্থিতিতে আছি, এই সংঘাত খুব খুব আপত্তিজনক কিছু নয়। আগের সঙ্গে যদি তুলনা করি, আর যেই উত্তেজনাপূর্ণ পরিস্থিতি যাচ্ছে, কারণ গত 12 বছরে যে নির্বাচন, শেষ 3টি জাতীয় নির্বাচন আসলে হয়নি। আমি দামি নির্বাচন হয়েছে, রাতের অন্ধকারে নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পারেনি। কাজেই একটা কৌতূহল আছে, এত বড় একটা গণ অভ্যুত্থান হয়ে গেছে, মানুষের প্রত্যাশা আকাশচুম্বী। ওই জায়গা থেকে এই হাতাহাতি কিংবা যেইটুকু ঘটনাগুলো ঘটেছে, এগুলো স্বাভাবিকই। তবে আরও কিছু ঘটতে পারে, আরও আশঙ্কা রয়েছে ঘটে যাবার, কারণ যেই ধরনের পাল্টাপাল্টি অভিযোগ চলছে, আমরা দেখতে পাচ্ছি যে অভিযোগগুলো কিন্তু খুব আদর্শ কেন্দ্রিক কিংবা যার যার আদর্শকে সামনে নিয়ে আসবে সেরকমটি নয়। অনেকটা যেন ব্যক্তি আক্রমণ করবার চেষ্টা, অনেকটা যেন এক ধরনের ওই যেটা আপনারা বলেছেন কাজিয়ার মতো আর কি, যে এক ধরনের তর্ক বিতর্ক বা যুক্তিসঙ্গত লড়াই, যেটা আমরা প্রত্যাশা করি যে আমার এই হচ্ছে নির্বাচনী ম্যানিফেস্টো, আমি যদি জয়ী হই তাহলে আমরা এই কাজগুলো করব। এইরকম পরিষ্কার ম্যানিফেস্টো কিন্তু আমরা বিএনপি কিছুটা দিয়েছে। 30 দফার কথা আমরা জানি, সংস্কার প্রস্তাব, সেটাকে যদি আমরা নির্বাচনী ম্যানিফেস্টো ধরে নিই, কিন্তু প্রশ্ন হচ্ছে ধরে নিতে হবে কেন? আমরা তো একটা লিখিত বই আকারে চাইব যে এই হচ্ছে আমাদের নির্বাচনী ইশতেহার, 5 বছরে যদি আমরা জিতি, আমরা আগামী 5 বছরে এই কাজগুলো করব। জামাতের ক্ষেত্রেও কিন্তু একই পরিস্থিতি। তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় বিভিন্ন পর্যায়ে, তখন তারা বলে এই যে কদিন আগে আমরা ইন্টারকন্টিনেন্টাল বা শেরাটনে এত বড় একটা প্রোগ্রাম করলাম, সামিট করলাম, সেখানেই তো আমরা জানিয়েছি। কিন্তু আপনারা কোথায় কি করেছেন আমরা কেন আপনাদের পিছু ধাওয়া করে জানবো? আপনারা তো একটা প্রকাশনা দেবেন আমাদেরকে, এবং আমরা তো জানবো জিনিসটা। কাজে এই জিনিসগুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। যেমন উন্নত গণতন্ত্রের ক্ষেত্রে আমরা কি দেখি, যে নেতারা পরস্পর বিতর্কে অবতীর্ণ হন, সাংবাদিকদের সামনে উপস্থিত হন, এই জিনিসগুলো কিন্তু আমাদের এখানে অনুপস্থিত। ইশতেহার দেওয়ার সময় শেষ হয়নি, ইশতেহার দেওয়ার সময় রয়েছে, আর কদিন আছে। আমরা এখনো তারিখ জামাতেরটা শুনেছি সম্ভবত 1 ফেব্রুয়ারি। বিএনপি এখন আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, নিশ্চয়ই পাবো আমরা। জাহেদ ভাইয়ের কাছে যেতে। জাহেদ ভাই, কাজিয়াতে জড়িয়ে পড়ছে বিএনপি এবং জামাত সমর্থিত দুই জোট কেন? বিএনপি তো আপনাদের মিত্রই ছিল, দীর্ঘ আন্দোলন সংগ্রাম, জেল জুলুম গুম খুন একসঙ্গে আপনারা হয়েছেন, কেন কাজিয়া জড়াতে হচ্ছে? জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, দর্শকদেরকেও ধন্যবাদ। আপনি কাজিয়া জড়ানোটা দ্বিপাক্ষিক হয়। আপনি যদি যে ঘটনাগুলো ঘটেছে এগুলো খুব ভালো করে খেয়াল করেন, দেখবেন একপাক্ষিক ঘটনাগুলো ঘটছে। যেমন আপনি যেটা শুরু করেছেন, আজকে সকাল উত্তরায় এনসিপির প্রার্থী ছিলেন 11 দলীয় জোটের আদিব, ওনার উপর হামলা হয়েছে। নিঃসন্দেহে উনি হামলা করেন নাই,
দ্বিপাক্ষিক হয়নি, একপাক্ষিক হয়েছে। এবং তিনি যখন সেটার প্রতিবাদে বিক্ষোভ করেছেন, সেখানেও আবার হামলার উদ্দেশ্যে একটা পক্ষ গিয়ে যুক্ত হয়েছেন। আমি যদি আরও কিছু ঘটনা একটু উল্লেখ করি, যেমন টাঙ্গাইলের গোপালপুরে যেটা হয়েছে, যে জামাতের মহিলা কর্মীদের উপর হামলার ঘটনা ঘটেছে। এরপরে সেখানে বিএনপি নেতা চান মিয়ার ছেলে সাইফুল সরাসরি সে হামলাতে করেছে। নিঃসন্দেহে মহিলারা পুরুষদের উপর হামলা করতে যায়নি, বরং মহিলাদের উপরে হামলা করেছে। এভাবে মহিলার হামলার ঘটনা কিন্তু আমাদের আমিরা জামাতের যে আসন ঢাকা 15 সেখানেও ঘটেছে। এবং সেখানে যখন পুরুষরা গিয়েছিল তাদের উপর হামলা করা হয়েছে, এবং মসজিদে ঢুকে মুসল্লিদের উপর হামলা করা হয়েছে। এরপরে আমরা যদি কুমিল্লা মনোহরগঞ্জের ঘটনা ঘটেছে, সেখানে মহিলাদের উপর হামলা ঘটেছে। এবার লালমনিরহাটে যেটা গতকালকে ঘটেছে, সেখানে মহিলাদের উপর হামলা ঘটেছে। এভাবে লক্ষ্মীপুর, যশোর, শরীয়তপুর, আমি এখানে হিউজ জায়গাতে ঘটনাগুলো ঘটেছে। অর্থাৎ একপাক্ষিকভাবে কিন্তু এই ঘটনাটা ঘটছে। আর আরেকটা বড় বিষয় হচ্ছে, এখানে মহিলাদের উপর বারবার হামলা করা হচ্ছে। তো মহিলাদের উপর হামলা আসলে কারা করে? নিঃসন্দেহে যারা কাপুরুষিত মনোভাব চরিত্রের অধিকারী তারাই করে। তো নিঃসন্দেহে আমরা বলতে পারি যে এটা একটা কাপুরুষিত দলে পরিণত হচ্ছে। তো এই জন্য আমি মনে করি না যে কাজিয়াটা দ্বিপাক্ষিক হচ্ছে এবং এখানে একপাক্ষিকই হচ্ছে। আর নির্বাচনের এই ভাই যেটা বলেছেন যে এটা আরও হবে, আমি কখনো এটা প্রত্যাশা করি এটা আরও হোক। কারণ জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা এই রাজনীতির ধারা যদি আগের মতোই থাকে। আপনারা প্রস্তুতি নিয়ে রেখেছেন এরকম? না, এখানে মারামারি করার তো প্রস্তুতি নেওয়াটা এটা কোনো যুক্তিসঙ্গত কথা হতে পারে না, অথবা এটা গণতান্ত্রিক চর্চা হতে পারে না, এটা নিয়মতান্ত্রিকতা হতে পারে না। এটা নিঃসন্দেহে সন্ত্রাসী মনোভাব যে এক পক্ষ আমাকে মারতে আসবে, আমিও তাকে মারামারির জন্য প্রস্তুতি নেব, বিষয়টা তা না। বরং এখানে কেউ যদি অতি বাড়াবাড়ি করে তাহলে প্রশাসন সেটা ব্যবস্থা নেবে। নির্বাচন কমিশন আছে, তিনি স্বাধীনভাবে কাজ করছেন, ওনারা সেটার ব্যবস্থা গ্রহণ করবেন। এরপরে সেটা জনগণ সেটার উত্তর কি দিবেন, অথবা সেটাকে কিভাবে জনগণ মোকাবেলা করবেন, জনগণ সেটা সঠিক। এখানে একটু আমি আপনাকে থামাতে চাই যে মহিলাদের উপর হামলার ঘটনাটি এসছে, এটা নিয়ে বেশ কয়েকদিন ধরেই আলোচনা চলছে। প্রথম প্রশ্ন হলো, মহিলাদের উপর আপনাদের কেন বারবার হামলা হচ্ছে? মহিলারা কি কোনো আচরণবিধি লঙ্ঘন করে কোনো বাসায় যাচ্ছেন কিনা, বা কোনো ভোটের ক্যাম্পেইন করছেন কিনা? আর দ্বিতীয়ত হলো, আপনারা মহিলাদের নানান সময় নিরাপত্তার কথা বলেন, আপনারাও আবার আপনাদের মহিলা কর্মীদের নিরাপত্তাতে ব্যর্থ হচ্ছেন কিনা? না, দেখুন, মহিলারা তো তার ক্যাম্পেইন করতে যেতেই পারে, মহিলাদের কি সে অধিকার নেই? আপনি মানে কথায় কথায় সমান অধিকারের প্রশ্ন নিয়ে আসেন, অথবা অনেকগুলো বিষয় নিয়ে আসেন মহিলাদের ইস্যুতে, কিন্তু মহিলারা যখন ক্যাম্পেইন করতে যাবে তখন তাদের উপর হামলা করবেন, তাহলে এটা তো একটা দ্বিচারিতা মতো আচরণ হয়ে যাচ্ছে। তো এক্ষেত্রে মহিলাদের আমি একটা কথা বলেছি, যেটা কাপুরুষিত, যারা কাপুরুষ মনোভাব পোষণ করে, মানসিকতা লালন করে, তারাই আসলে মহিলাদের আজকে কিন্তু মিরপুরের বিএনপি প্রার্থী বলছিলেন যে আমিনুল হক, তিনি বলছিলেন যে জামাতের মহিলা কর্মীরা বিভিন্ন বাসায় বাসায় গিয়ে 500 টাকা 1000 টাকা বিকাশ করে দিয়ে আসছেন। আচ্ছা, এটি বিএনপি প্রতিবাদ করেছে। এটার কোনো ডকুমেন্টস কি আপনারা ওনার কাছে চেয়েছিলেন যে এটার কোনো ডকুমেন্টস ওনার কাছে আছে? একদম দায়িত্বশীল জায়গা থেকে উইদাউট এনি ডকুমেন্টস তিনি এই ধরনের কথা বলাটাই তো আমি মনে করি এটা গ্রহণযোগ্য হতে পারে না। যদি কোথাও বিকাশে চেয়ে থাকে তাহলে সেটা ভুক্তভোগী ভুক্তভোগী তিনি বলতে পারেন, অথবা এরকম তো কোনো প্রমাণ তো কেউ দেখাতে পারে না এখন পর্যন্ত। বরং আমরা দেখেছি যে ফ্যামিলি কার্ডের নাম দিয়ে মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন বিএনপি কর্মীরা, এটা মিডিয়াতে সহ সোশ্যাল মিডিয়াতে এসেছে। তো এই যে ঘটনাগুলো দায় চাপিয়ে দেওয়ার একটা রাজনীতি, আপনি যখন আপনার পলিটিক্যাল কোনো গেম থাকবে না, কোনো কার্ড থাকবে না, কোনো এজেন্ডা থাকবে না, তখন আপনি একটা না একটা ইস্যু নিয়ে এসে তার অন্যের উপর দায় চাপিয়ে দেয়, যেটা আমরা গত বছর ছাত্র দলের সভাপতির কাছ থেকে পেয়েছিলাম, যে দায় চাপিয়ে রাজনীতি মূলত এটা ওনাদের একটা পলিটিক্যাল পলিসিগতভাবে ওনারা নেন, এবং এটাই করে থাকেন বারবার। আবার আসবো মহবে, এই মহিলাদের উপর হামলার ঘটনাটি বেশ কয়েকটি ঘটনা ঘটেছে, মানে আপনার কাছে কি মনে হয়? একটি বলেছে কাপুরুষরা হামলা করে, আবার পিছনের কোনো ঘটনা থাকতে পারে কিনা কি? আসলে দেখুন, আমাদের এইখানে যেটা ঘটছে এটা তো আসলে আদর্শহীন রাজনীতির এক ধরনের কুফল আমরা দেখতে পাচ্ছি। দেখুন, যে গুপ্ত রাজনীতির যেই চর্চা আমরা দেখেছি বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে, এগুলো আসলে শেষ পর্যন্ত কি দাঁড়াচ্ছে? আমরা যে একজন সর্বমিত্র চাকমার যে ব্যাপারটি দেখলাম, যে কান ধরে উঠবস করাচ্ছে ছাত্রদেরকে, তরুণদেরকে, এবং তারপর সে আজকে রিজাইন করেছে, এরকম খবর এসেছে, সে সিদ্ধান্ত নিয়েছে এবং ইত্যাদি। যাই হোক, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার না সে রিজাইন করছে কি করছে না। আবার আরেক জামাত নেতা আঞ্চলিক পর্যায়ে উনি বলেছেন যে ডাকসু এক সময় মাদক দ্রব্য এবং বেশ্যাদের আখড়া ছিল, সেখান থেকে মাপ চেয়েছেন, নিয়েছে। আবার তারা মাপ তো চাইবেই, তারা সবকিছুতেই মাপ চায়। কিন্তু এই যে কথাটা বললো, আপনি দেখুন, এই কথাটা যদি 2 বছর আগে বলা হতো কি অবস্থা দাঁড়াতো? অর্থাৎ সমাজটা কোন জায়গায় চলে আসছে গত কিছুদিনের মধ্যে, যে আপনি বলছেন যে মাপ চেয়েছে,
অর্থাৎ জিনিসটা স্বাভাবিকরণ হলো। এগুলোর সঙ্গে মহিলাদের উপর হামলার সম্পর্ক কি সেটা জানতে চাচ্ছি। না, আমি তো দেখি নাই মহিলাদের সঙ্গে হামলা হয়েছে কিনা, কারণ এই যে উনি যেভাবে বললেন যে বিকাশের কথাটা, বিকাশ হয়নি, আপনার কাছে কোনো প্রমাণ আছে? মহিলাদের উপরে হামলা হয়েছে কিনা প্রমাণ আছে? আমি যেটুকু ভিডিও দেখেছি যে মহিলাদের হামলাটা ইতিমধ্যে মিডিয়াতে এসেছে এবং অনেক জায়গায়। আচ্ছা, আমি একটু শেষ করি। মিডিয়াতে অনেক কিছু, যা কিছু আসছে সবকিছুই যে একেবারে সহি তা নয়। মিডিয়াতে অনেক কিছুই আসে, মিডিয়ার সাথে তো এবং আপনারাই তারপরে সম্পৃক্ত। আমরা এই জন্যই তো বলছি, আপনারা মিডিয়াতে যারা কাজ আমরা করছেন, জানি তারা দেখেই যা তো দেখান বলছি যে সেটাই তো মানুষ সবকিছু দেখে। সম্ভব নয়। কারণ মিডিয়া, আপনাদের যদি আস্থা না থাকে মিডিয়াতে, আমাদের আস্থা আছে বলেই তো বলছি যে মিডিয়াতেও ওই গুপ্ত সুপ্ত তো সব জায়গায় আছে। গুপ্ত মানে কি? যে এখানে অনেক কিছু মিডিয়াতেও চালানো গুপ্ত হবে। আছে। আমি শেষ করি, আপনার সময় আপনি কথা বলবেন। গুপ্ত অনেক কিছুই আছে, সেটা রাজনীতিতে যেমন আছে। ছাত্রলীগে প্রয়োজনে ঢুকে যাব এবং ছাত্রলীগের বিরুদ্ধে কথা বলবো, বেরিয়ে এসে বলবো ছাত্রলীগ ফ্যাসিবাদের দোসর, সে শিক্ষকদেরকে দোসর বলবো, কিন্তু নিজেকে আমি তখন সহি মনে করব। এবং এই জায়গাগুলোতে যে মহিলাদের যে বিষয়গুলো আমরা দেখতে পাচ্ছি, আমি একটু শেষ করি ব্যাপারটা, যে মহিলাদের ব্যাপারে আমি কিছু জানি না, সরাসরি আমি কিছু জানি না, এবং এই ব্যাপারগুলো খুব সেইভাবে আসেনি। তার চেয়ে অনেক বেশি এসেছে সরকারের নির্বিকারত্ব। যে ডানপন্থার যে বিকাশ আমরা গত 18 মাসে দেখেছি, যে সাম্প্রদায়িক রাজনীতির প্রতি সরকারের আনুকূল্য দেখেছি, সেটাই যেন একটি আরও তরতাজা হয়ে উঠছে নির্বাচনের আগে। ধর্মের অপব্যবহার নিয়ে কি সরকার একটি কথা বলছে? সে তো গণভোটের হ্যাঁ পক্ষে এত এত কিছু বলতে পারছে, পক্ষান্তরে ধর্মের অপব্যবহার নিয়ে তার কথা বলা উচিত না। বলেনি কি সরকার? কোথায়? সেটা তো নানা সময় বিবৃতি দিচ্ছে, বক্তব্য দিচ্ছে, গণভোটের পক্ষে বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে বসছে। আপনি কোনো একটা সরকারি ভবনে যাবেন, এত বড় করে হ্যাঁ ভোট লেখা, যে কোনো জায়গায়, আমি ঢাকা শহরে যেখানে যাচ্ছি, সরকার অনেক কাজ করেছে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবার জন্য, এটি আমরা দেখি যে আমাদের কাছে যথেষ্ট ধর্মের প্রমাণ রয়েছে। অপব্যবহারের একটি সাইনবোর্ড আপনি আমাকে দেখান। না না, আমরা আমি দেখেছি আপনাকে বললাম হিন্দুদের সরাসরি। নিরাপত্তার জন্য দেখেছি, খ্রিস্টানদের নিরাপত্তার নানান আমি ব্যবস্থা কোনো আমরা দেখেছি। টেলিভিশনে কোনো প্রচারণা দেখি নাই, আপনাদের টেলিভিশনেও দেখি নাই, এবং ধর্মের অপব্যবহার করলে কি শাস্তি দেওয়া হবে আমরা জানি না। এই পর্যন্ত জামাত নেতারা বেহেশতের টিকিট বিক্রি করছেন, দাঁড়িপাল্লায় ভোট দিবেন, ওই 3টি প্রশ্ন কবরে যাওয়ার সাথে আরেকটি প্রশ্ন যুক্ত করে দিয়েছেন। সেই সব ব্যাপার নিয়ে কোনো রকম অভিযোগ আমি কোথাও শুনি না। আমরা সত্যতা আসবে যাতে এই যে ধর্মের অপব্যবহার জামাত করছে, একই সঙ্গে গুপ্তর বিষয়টি এসেছে। আমরা দেখেছি সম্প্রতি তারেক রহমানও তার জনসভায় এই কথাটি, তিনি হয়তো একটু মজা করে হোক যে এমন শব্দটি এনেছে। এ নিয়ে আপনাদের অবস্থানটা কি আমি সত্য জানবো। দর্শক, তারা এনেছি ছোট্ট একটি বিরতি, ফেসবুকের সঙ্গে থাকুন। ফিরলাম, বিরতির উপর কথা বলছিলাম ভোট কাজিয়ে নিয়ে। আমরা একটু যেতে চাই বাংলাদেশ জামায়াত ইসলামের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম আপনার কাছে। যেটি মাহবুব ভাই বলছিলেন যে গুপ্ত বিভিন্ন জায়গায় এখনো রয়েছে, তারই একটি প্রভাব এই ধর্মের অপব্যাখ্যার বিষয়ে বলছিলেন। এবং আমরা সম্প্রতি দেখলাম সর্বোচ্চ পর্যায় থেকে বিএনপি জোটের যিনি প্রধান বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও কয়েকটি সমাবেশে গুপ্ত শব্দটি বিভিন্নভাবে এনেছেন, এবং সেটি অনেকটা নেতিবাচকভাবেই তিনি সেখানে আমরা দেখি জনসভায়ও তিনি প্রকাশ করেছেন। আমরা যদি বুঝি গুপ্ত হিসেবে জামায়াতকেই বলা হয় বা ছাত্র শিবিরকেই বলা হয়, যেটি বলছিল যে মাহবুব ভাই ছাত্র সংসদ নির্বাচনের বিষয়টি, মানে এটি নিয়ে আপনাদের আসলে প্রতিক্রিয়াটা কি বিষয়? জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে, আমি যতটুকু জানি ভাই একটা পেশাদার সাংবাদিকতা আছেন, কিন্তু ওনার কোশ্চেনগুলো হচ্ছে টোটালি হচ্ছে বিএনপির যে অ্যাক্টিভিস্ট এই ধাঁচের হয়েছে। ধন্যবাদ, এরপর আমি উত্তর দিব। প্রথমত গুপ্ত প্রসঙ্গ তো এই সেটে এসে আমরা উত্তর দিয়েছি, এটা অনেক উত্তর এসেছে। কারণ আমি জানি না উনি মিডিয়ার দিকে এগুলো খেয়াল রাখেন কিনা অথবা শোনেন কিনা, নাকি সময় পান না। তো এগুলো শুনলে পরে এই কোশ্চেনগুলো ওনার ভিতরে অ্যারাইজ হতো না। এখন গুপ্ত আমাদেরকে কারা বলছে, কারা এই ব্লেমটা দিচ্ছে? যারা ধরুন 24-এ তারা পরাজিত, ওই পরাজিত শক্তি আগে খেলেছে হচ্ছে 71 কার্ড। এখন যখন 71 কার্ড খেলতে পারছে না, তারা দুইটা ইস্যুকে সামনে এনেছে। প্রথমত 71 এবং 24-কে মুখোমুখি দাঁড় করানোর একটা ন্যারেটিভ তারা সবসময় চালিয়েছেন। আরেকটা হচ্ছে যে যারাই 24-এর আন্দোলনে জয়ী বা যারা বিজয় লাভ করেছে, টোটাল জেনারেশনটাকেই তারা একটা গুপ্ত ট্যাগিংয়ে, গুপ্ত প্রেমিংয়ের মধ্যে নিয়ে গিয়েছেন। তো এই এজেন্ডাগুলো আসলে কোত্থেকে, প্রোডাকশন হাউস থেকে হয়, এটাও আমাদেরকে ভাবা উচিত। প্রজন্ম এটা ভেবেছে, দেখেছে। এরপরে আসুন, যদি ছাত্র শিবিরের কথা চিন্তা করুন, আপনি কাদেরকে গুপ্ত বলছেন? যারা গত এই 15টি বৎসর তাদের লাশ নদীতে পাওয়া গিয়েছে, তাদেরকে গুম করে আয়নাগরে তাদেরকে চরম নির্যাতনের মধ্য দিয়ে যেতে হয়েছে। ছাত্র শিবিরকে যদি শুধু আমরা চিন্তা করি, জুলাই আগস্ট পর্যন্ত 234 জনকে জীবন দিতে হয়েছে। জামাতে ইসলামের যারা টপ লিডার তাদেরকে ফাঁসি দিতে ঝুলতে হয়েছে। কেন? এটা কি গুপ্ত থাকার কোনো রহস্যের মধ্যে পড়ে?
আপনি আমাদের মীর কাসেম আলী ভাই, যিনি ছাত্র শিবির প্রথম কেন্দ্রীয় সভাপতি, আমেরিকা অবস্থান করছিলেন যখন তথাকথিত এবং ট্রাইব্যুনালের মামলা চলছিল। ওনাকে ওনার শুভাকাঙ্ক্ষীরা বলেছিলেন যে আপনি বিদেশে অবস্থান করুন, দেশে আসার প্রয়োজন নাই। তিনি তখন স্পষ্ট বলেছিলেন যে আমার মৃত্যু যেখানে লিখে আছে সেখানে আমার হবে। তিনি ইমানে দৃঢ়তা দেখিয়েছেন এবং দেশে ফিরে এসেছেন। তো এই যখন মানে একটা পক্ষ থেকে এই কথাগুলো বলা হয়, ইচ্ছে হচ্ছে দুঃখজনক, হতাশাজনক কিছু হতে পারে না। তো আমাদের অসংখ্য ভাইদেরকে ক্যাম্পাসগুলোতে যদি আপনি দেখেন, যে আবরার ফাহাদের কেস স্টাডি করেন, কেন আবরার ফাহাদকে কেন হত্যা করা হয়েছে, কি অপরাধ ছিল, তখন কি গুপ্তর ইস্যুটা কারো মাথায় আসে নাই? তখন কি এই চেতনার যে কার্ড বারবার খেলেছে, তখন কি তাদের মাথায় ছিল না? তারা কি এটা নিয়ে প্রতিবাদ করেছিল? যখন বিশ্বজিৎকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে শিবির, একজন হিন্দু, সে তাকে শিবির বলে, শিবিরের হিন্দু শাখা বলে হত্যা করা হয়েছে, তখন তো এই বিষয়গুলো আনেন নাই। তাহলে কারা আমাদেরকে এই কথাগুলো বলতেছে? যারা বিদেশে পালিয়ে গিয়েছে বারবার, তাদের বেগম পাড়া যথেষ্ট সম্পদ রয়েছে, এরপরে তো তারা এই দেশ থেকে লুটে পুটে সম্পদকে সবসময় তারা নষ্ট করেছে। তো ওই মানুষগুলি যখন গুপ্ত বলে, এর চেয়ে আসলে মানে দুঃখজনক এবং লজ্জাজনক কিছু হতে পারে না। সেকেন্ড যে বিষয়টা আসেন, ধর্মের অপব্যবহার নামে আসলে কি, এটা তো কোনো ব্যাখ্যা তো দিলেন না তিনি। ধর্মের অপব্যবহার বলতে কি বোঝানো হয়? এখন আমি ইসলাম ধর্ম আমি লালন করি, পোষণ করি, ঈমান রাখি, আমি ইসলামের আলোকে আমার জীবন পরিচালনা করবো, এটা কি আপনি ধর্মের অপব্যবহার বলবেন? নাকি ধরেন আপনি সারা জীবন কোনো ইসলামের নাম, আপনার কোনো প্র্যাকটিসিং কিছু থাকবে না, আপনি হঠাৎ করে একদিন পাঞ্জাবি টুপি পরে এসে মানুষের কাছে ভোট চাইবেন, তাহলে কোনটা আসলে ধর্মের অপব্যবহার? আপনি কোনটাকে মিন করতে চান? আর ধর্মের অপব্যবহার বলতে কি শুধুমাত্র ইসলাম বিদ্বেষটাকে আপনারা বারবার ছড়াতে চান? এটা তো কোনো মানে গ্রহণযোগ্য কথা হতে পারে না। ভাই গণভোটে আমি একটু যদি সময় দেন, ছোট করে শেষ করেন। আচ্ছা জি, তিনি বেহেশতের টিকিটের প্রসঙ্গটা নিয়ে এসেছেন। এই যে হাস্যকর কথা, আসলে আমাদের এই সমাজে আলোচনা করে সময় নষ্ট করার আমি মনে করি না কোনো প্রয়োজন আছে। আপনি যদি বেহেশতের টিকিটের কথা চিন্তা করেন, আমি এখন 5-7 জন বিএনপির একবার টপ লিডারের উদাহরণ দিতে পারবো যারা এই বেহেশতের টিকিটের কথাগুলো বলেছে। তো এই যে বিষয়গুলো বারবার নিয়ে আসে, আসলে যখন মানুষের কাছে রাজনৈতিক কোনো এজেন্ডা থাকে না, মানুষ যখন ফরওয়ার্ডিং এর জায়গা যাওয়ার কোনো জায়গা থাকে না, তখন বারবার এই পিছনের রাজনীতিগুলো, তো আমি মনে করি রাজনীতিবিদ নন এগুলো না, ওনার কোশ্চেনগুলো রাজনীতিবিদদের মতো। আমি কোশ্চেন করি নাই তো, উনি তো বারবার আমাকে জাজ করছেন, আমি তো বিশ্লেষণ করেছি, আমি ওনাকে কেন কোশ্চেন করব? আমাকে কথা বলতে দিতে হবে তো। না, উনি তো বারবার আমাকে জাজ করতে বসছেন, এবং এটাই হচ্ছে ওনাদের সমস্যা। যেই 71 আমাদের মুক্তিযুদ্ধের যে মূল চেতনা, যেই জায়গাটিকে ওনারা বলতেছেন চেতনা বিক্রি করবো না তো কি করবো? রক কাটার রাজনীতি বিক্রি করব? যেই ইতিহাস তাদের আছে, যে রাজনীতি ছাত্র শিবিরের, সেটা কি আমি বিক্রি করব? আমি তো বিক্রি করবই। হ্যাঁ, আমি বিক্রি করছি মুক্তিযুদ্ধের চেতনা, কারণ বাংলাদেশ এমন একটি দেশ যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র। ভারত হিন্দু রাষ্ট্র, পাকিস্তান, হ্যাঁ, আমি চেতনা বিক্রি করব। বিক্রি করা খারাপ জিনিস নয়। আমি রক কাটার রাজনীতি বিক্রি করতে আসি নাই, আমি গুপ্ত হত্যা বিক্রি করতে আসি নাই, আমি যেই অসাম্প্রদায়িকতার কথা বলতে আসছি এটাই আমার বিক্রি। এবং সেটা হচ্ছে আমাদের পরিষ্কার কথাটা হচ্ছে, যেই হিন্দু একটা রাষ্ট্র ভারত, পাকিস্তান মুসলিম রাষ্ট্র, বাংলাদেশ একমাত্র রাষ্ট্র যেটা অসাম্প্রদায়িক রাষ্ট্র, এটাই হচ্ছে মুক্তিযুদ্ধের মূল চেতনা। সেই জায়গায় পুরো জাতির বিরুদ্ধে যেই দলটি দাঁড়িয়েছিল, যেই ছাত্র সংঘ দাঁড়িয়েছিল 14ই ডিসেম্বর, আপনাদের মনে পড়বে, এগুলো সমস্ত কিছু বইতে আছে, সেগুলো আওয়ামী বয়ান নয়, সেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে 15 খণ্ড মুক্তিযুদ্ধের দলিলপত্রে লেখা, বরেণ্য হাসান আজিদুর রহমান সম্পাদিত 8ম খণ্ডের দলিলপত্রে লিখবেন। আমাকে বলতে দেন যে এই 8ম খণ্ডে কিভাবে ছাত্র সংঘের যে প্রধান এই মুজাহিদ সাহেব এবং তারা কি করে আমাদের বুদ্ধিজীবীদেরকে বাড়ি থেকে ধরে ধরে নিয়ে গিয়ে তারা মেরেছে, এবং এই সমস্ত কিছু আমাদের ইতিহাসের অঙ্গাঙ্গিভাবে জড়িত। তারা আজকে বলতেছে আমরা বিক্রি করতে আসছি। আমরা কি বিক্রি করব? এই দেশ আমাদের রক্তে গড়া, এবং যারা তার বিরোধিতা করেছিল তারাই এসেছে আজকে তাদের হাতে দেশের দায়িত্বভার তুলে দিতে হবে। তারা বলছিল যে 24-এর 71-কে একটা গোষ্ঠী মুখোমুখি দাঁড় করা, সেটা কারা দাঁড় করছে তারা বুঝুক, কিন্তু 71-কে বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। 71-এ যেই ঘটনাগুলো ঘটেছিল সেটা বাদ দিয়েছে কেউ না, ইতিহাসের অংশ যারা, সেগুলো কোথায়? আপনি আওয়ামী লীগকে বাদ দিচ্ছেন, জামাত কি করে নির্বাচনে অংশগ্রহণ করে? আওয়ামী লীগ 1400 মানুষের হত্যাকাণ্ডের কারণে, বাংলাদেশে 2000 শিক্ষার্থীকে হত্যা করেছে, হত্যাকাণ্ডের কারণে আওয়ামী লীগ যে খুনি হাসিনা বলেছে যত ইচ্ছা লাশ নাও, মানুষের হত্যাকাণ্ডের 30 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত জামাত আজকে বড় রাজনৈতিক দল। আপনি চাচ্ছেন যে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ করতে দেওয়া হোক? যাদের, আমার চাওয়াচাওয়ির তো কিছু নির্ভর করে না, এইটা লজিক কি বলে? লজিক কি বলে যে সর্বশেষ গ্রাহ্য নির্বাচন 8 সালের, এবং যেটা আপনার পরবর্তীতে যে নির্বাচন হয়েছে, যেগুলো আমিডামি নির্বাচন হয়েছে, সেগুলো বাদ দেন, 8 সাল পর্যন্ত দেশের মূল ভোট বিএনপি এবং আওয়ামী লীগের শতকরা 40% ভোট।
জামাতের ভোট 4 থেকে 7%। আইন নিষিদ্ধ আইন করেছে কার সামনে কোথায়? আইন তো বেগম খালেদা জিয়াকেও 8 বছর জেলে ছিল। আইন কার হাতে কখন কি থাকে আমরা দেখি না। আপনি কি মনে করেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত? অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কি? এখন এই কথা বলে তো আমরা অন্যদিকে যেতে পারি না। আওয়ামী লীগের এটা সেটেলড। আওয়ামী লীগকে এই 40% ভোট পাওয়ার Settle জন্য জিনিসটা আপনি এখন নিয়ে আসছেন বিএনপিও বলছেন আমি সেটেল এনেছি এবং শেষ করছি। আওয়ামী লীগকে যেভাবে কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে, জামাতের জন্য কাঠগড়াটি কোথায়? তারা সহি হয় কি করে? এই প্রশ্নের উত্তরটি কোথায় আসবে? এবং এইটা বারবার বলা হবে, এটা কোনো কার্ড খেলা নয়, ঘুরে আসি। এটা কোনো কার্ড নয়। তিনি বলছেন যে অন্তর্ভুক্তি নির্বাচনের জন্য একটি মানে প্রয়োজন অনেকটা সেরকম। এটা আপনি কি এটি মনে করেন কিনা? না, এটা তো অলরেডি সাধারণ জনতা, ছাত্র সমাজ সেটার ম্যান্ডেট দিয়েছে এবং সরকার সেটা আইন পাশ করেছে। কিন্তু তিনি একটা বিষয় স্বীকার করে নিয়েছেন যে তিনি চেতনার যে ব্যবসা অথবা চেতনা বিক্রি হ্যাঁ, আমি এটাকে মেনে নিয়েছেন। এজন্য আমি ওনাকে ধন্যবাদ। আমি শেষ করছি। আমি রককাটার এবং তিনি আওয়ামী লীগের পক্ষে যে খুনি হাসিনা আমাদের দেশের এতগুলো ছাত্র সমাজকে, জনতাকে, প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে, শিক্ষার্থীকে এভাবে হত্যা করেছে, সেই খুনি হাসিনাকে কোন ধরনের নির্বাচনে আপনি অংশগ্রহণ করতে দিতে চান? বলতে পারেন যে সব যেভাবে জামাতকে বাংলাদেশের মানুষ মেনে নিয়েছে। শেখ হাসিনাকে মানুষ মানছে কি মানছে না সেটা কোন ভাবে আমরা বুঝবো? তো আপনি চাইলে কালকে আন্দোলনে নামেন, হাসিনাকে নিয়ে আসেন, আপনি আন্দোলনে নামেন। আপনার কতজন মানুষ আছে তাদেরকে নিয়ে আন্দোলনে নেমে আপনি খুনি হাসিনাকে 4 থেকে 7% নির্বাচনে নিয়ে আসেন। এখন যে নির্বাচন আপনার যদি সামর্থ্য থাকে, আপনার যদি জনসমর্থন, বাংলাদেশের মানুষের নই, আমার কোন সামর্থ্যের ব্যাপার না। ওভার রাজনীতিবিদের মতো হচ্ছে, আপনার কথাগুলো ওভার রাজনীতিবিদের মতো হচ্ছে। আমি যুক্তি এবং আওয়ামী লীগের টুনে আপনি কথা বলছেন। এবং একবার বিএনপি, একবার আওয়ামী লীগ। আপনি বলেন আমি সবার পক্ষে কথা বলছি। হ্যাঁ, আমি সব রাজনৈতিক দলের পক্ষে কথা বলছি। আমার ভাই যদি চোর বা ডাকাত বা খুনি হয়, তাকে পিতার সম্পত্তি থেকে আমাকে তো শেষ করতে দিলেন না, কোনো সুযোগ আমার থাকে না। জি জি জি। এবং তারা এই আলোচনা আসলে একবার বিএনপি বললো, এখন আবার বলে আওয়ামী লীগ। এই আলোচনা চলতেই থাকবে। এই আলোচনা আসলে শেষ হবে না। আমি একটু কারণ অন্তর্ভুক্তিমূলক সমাজের আকাঙ্ক্ষা থাকবে সমাজে। জি জি জি। কিন্তু সেটি আবার বাস্তবতা রয়েছে এবং একটি আপনি খুব চাইলেই 24কে ভুলে যাওয়া যাবে না, এটিও নিশ্চয়ই আপনি একমত হবেন মাহবুব ভাই। হ্যাঁ, সেটি নিশ্চয়ই আপনি ভুলবেন না। 1400 মানুষ চোখের সামনে মারা গেছে, একটু জানতে 30 লক্ষ মানুষ আপনি বা আওয়ামী লীগকে আনতে যাচ্ছেন, একটু জানতে চাচ্ছি আপনার যেমন ভাবে জামাতকে আনতে যাচ্ছি। জি, জাহিদ ভাই একটু জানতে চাচ্ছি যে আচরণবিধি নিয়ে আজকে এনসিপি অভিযোগ দিয়েছে, সেখানে বলেছে যে রাত 8টার পরেও অনেকে সভা সমাবেশ করছে। এই সভা সমাবেশ জামাতও করছে কিনা, জামাতের আমিরের যে জনসভাগুলো হচ্ছে সেগুলো রাত 8টা পার হয়ে যাচ্ছে কিনা, আমি সত্য জানাবো। দর্শক তাদের আবার ছোট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে কথা বলছিলাম ভোট কাজিয়ে নিয়ে। আমরা ছিলাম জাহিদুল ইসলাম। আপনাকে জানতে ছিলাম যে আচরণবিধি লঙ্ঘন করে রাত 8টার পরও অনেকে সভা সমাবেশ করেছে, এমন একটা অভিযোগ আজকে এনসিপি মূলত দিয়েছে। এনসিপি তো আপনাদেরই জোট সঙ্গে এই মুহূর্তে, কিন্তু এই 11 দলীয় জোটও এই কাজটি করছে কিনা বা করছে নাকি? জি, ধন্যবাদ। আমরা যেটা মিডিয়ার মাধ্যমে দেখছি, আপনাদের মাধ্যমে লাইভ দেখছি যে রাত 3টা 2টা হচ্ছে সমাবেশ হচ্ছে, জনাব তারেক রহমান সমাবেশ করছেন বিভিন্ন জায়গায়, অথচ আচরণবিধিতে কিন্তু রাত 8টা পর্যন্ত মাইক ব্যবহারের বিষয়টা আছে। দেখুন, এটা একটা ন্যাচারালও বিষয়। বাংলাদেশের যে কালচার রয়েছে যে রাতে আগে ঘুমিয়ে যাওয়া, রাত 3টা পর্যন্ত সমাবেশ করা, এটা বাংলাদেশের কালচারের সাথেও যায় না। গ্রাম অঞ্চলে এটার সাথে মানুষ অভ্যস্ত না। তো কিন্তু এটা নিয়ে আসলে মিডিয়াতে কোনো আলাপ আমরা দেখি নাই, অথবা কোনো আলোচনাও দেখি না, এবং নির্বাচন কমিশনে এটা নিয়ে কোনো কথা আমরা দেখি নাই। এছাড়াও আরও যেটা হচ্ছে, যেমন আমি একটি গুরুতর বিষয়, এটা আজকে সম্ভবত ঘটেছে, যে কুমিল্লা 10 আসনে মোবাশির আলম, তিনি বিএনপির মনোনয়ন অর্থাৎ বিএনপির দলীয়ভাবে মনোনয়ন সাবমিট করেছিলেন, কিন্তু ধানের শীষের মনোনয়ন বা ধানের শীষের প্রতীক নিয়ে নয়। অথচ যাকে গফুর ভূঁইয়া সম্ভবত, ওনাকে হচ্ছে ধানের শীষ থেকে মনোনয়ন দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি ওনার দ্বৈত নাগরিকত্ব গোপন করার আদালত থেকে বাতিল হয়েছে। কিন্তু দুঃখের বিষয় দেখুন যে মোবাশির আলমকে এখন ধানের শীষের প্রতীক তারেক রহমান উঠিয়ে দিয়েছে। এই যে রিটার্নিং কর্মকর্তা আজকে দিয়েছে, যাই হোক সেটা দেওয়া হয়েছে, মানে এক ধরনের সেটাই আর কি, এবং সাপোর্ট দিয়েছে ওনার দলীয়ভাবে। এই যে একটা দ্বৈত নীতিমালা, এটা আসলে নির্বাচন কমিশন কিভাবে দেখছেন বা মানুষ কিভাবে দেখছেন আমরা জানি না। তারেক রহমান সাহেবের আরেকটা বড় ইস্যু, তিনি ভূমিকম্প তত্ত্ব নিয়ে এসেছেন সম্ভবত নরসিংদীর বক্তব্যে, যে এটা হচ্ছে জামাতের কার্যক্রমের কারণে ভূমিকম্প, জামাতের শিরকি কার্যক্রমের কারণে। জি জি, এটা এর আগে ঠিক রানা প্লাজাতে সম্ভবত আপনার মনে থাকবে যে ওই সময় তিনি স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন, তিনি বলেছিলেন যে এটা শিবির নাড়াচাড়া করে। তো এই যে একটা
মানে ভারত্বপূর্ণ ব্যক্তি, দায়িত্বশীল ব্যক্তিদের কাছ থেকে যখন এ ধরনের খুবই ঠুনকো এবং হালকা কথা আসে, তখন আসলে আমরা তরুণ প্রজন্ম হতাশা হওয়া ছাড়া কিছু থাকে না। তো আচরণবিধির যে বিষয়টা, সেটা নিঃসন্দেহে নির্বাচন কমিশন ওনাদেরই দায়িত্ব, ওনারা দেখবেন, এবং রাজনৈতিক দলগুলো সেটা। কিন্তু রাত 8টার পরে কি জামাত কি করছে না প্রচার? জামাত এখনো পর্যন্ত কোথাও করেছে বলে আমার কাছে তথ্য নাই। আপনার কাছে থাকলে বলতে পারেন, আমি হয়তো সেটা খোঁজ নিতে পারি, বাট আমার কাছে এখন পর্যন্ত কোথাও করেছে বলে তথ্য নেই। জি, তো এই বিষয়গুলো আরেকটা পয়েন্ট আমি একটু আনতে চাই যে 20 সেকেন্ডে। জি, জনাব তারেক রহমান একজন কন্টেন্ট ক্রিয়েটরকে তিনি বলেছেন কিছুদিন আগে দেখা করে তিনি ওনাকে ফলো করেন, অথচ এই কন্টেন্ট ক্রিয়েটর তার কিছুদিন আগে একটা ভিডিও তৈরি করেছেন, তিনি সেখানে বলেছেন যে বিদেশে যারা রেমিটেন্স যোদ্ধা, খুবই নোংরা কিছু শব্দ ইউজ করেছেন। তো এই ব্যক্তিদেরকে তারেক রহমান প্রমোট করছেন, এটা আসলে মানে হতাশ হওয়া ছাড়া আসলে জাতির কিছু করার নেই। তা আমি এই বিষয়গুলো ওনাকে দলীয় হয়তো উনি নাও জানতে পারেন। দেখবেন, ওনার ভারতটা আরো নিয়ে আসবেন, এবং আচরণবিধির যে বিষয়গুলো আছে এটা অন্তত দলীয় প্রধান হিসেবে ওনার খেয়াল রাখা উচিত। জি, আমি আসবো। মাহবুব, একটু জানতে চাই, ওয়াশিংটন পোস্টে সম্প্রতি জামাতকে নিয়ে একটি প্রতিবেদন ছাপা হয়েছে, নিশ্চয়ই দেখেছেন। সেখানে একটি অডিও রেকর্ডের কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জামাত ক্ষমতা আসতে পারে এমন ইঙ্গিত দেওয়া হচ্ছে। বাংলাদেশের কয়েকজন নারী সাংবাদিককে সেখানে বিএনপিকে নিয়ে নেতিবাচক কথাও কিছু বলা হয়েছে। আমরা যতদূর গণমাধ্যমে আমরা পড়েছি, কি মনে হচ্ছে? আবার আজকে একজন জামাতের প্রার্থী বলেছেন যে যুক্তরাষ্ট্র জামাতকে ক্ষমতা দেখতে চায়, একজন এমপি প্রার্থী কোনো একটা অঞ্চলের। এমন কি আপনি দেখেন কিনা? ব্যাপারটা হচ্ছে কি, ধরেন আমরা একটা ভয়ের সংস্কৃতির মধ্যে আসলে আমরা বাস করি। পুরো আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির সাথে একটা ভয় একটা সম্পর্কিত ব্যাপার। যেমন আপনি গত টার্মে যে প্রশ্নটা করলেন, যে একদম সরাসরি বললেন আপনি কি আওয়ামী লীগকে চাচ্ছেন নির্বাচনে? হ্যাঁ, সরাসরি বলেন। এখানে কিন্তু ভয়ের একটা ব্যাপার আছে। আমি কি চাইবো, বলবো, তাহলে কি হবে, আমি তো দোষর হয়ে যাব। কিন্তু দেখুন, যখন আওয়ামী লীগ আর জাতীয় পার্টি একটা ছলে বলে প্রতারণার 12 বছর চালালো, পুতুল বিরোধী দল হলো, এবার জামাত 5টি ফ্রন্ট খুলেছে। 1 নম্বর, তারা নিজেরা নির্বাচনে যদি জেতা যায়। 2 নম্বর, তারা এনসিপিকে সাথে নিয়েছে, তাতে 71-এর যেই তাদের বিতর্ক সেটা ম্লান হয়ে যেতে পারে। 3 নম্বর, তারা পুরো ইসলামিক ভোটগুলোকে এক বাক্সে আনার চেষ্টা করেছিল, যদিও ইসলামী আন্দোলন তাদেরকে মুনাফিক বলে চলে গেছে। 4 নম্বর, তারা কিন্তু চেষ্টা করছে যে বিএনপির সাথে বিএনপির সাথে কথা বলেছে, বিএনপি নেতৃবৃন্দের সাথে, যে নির্বাচনের পর সরকার গঠনের আগে একসাথে বসবো, জনগণের জন্য যা ভালো মনে হয় তাই করব। অর্থাৎ প্রয়োজনে তারা যদি দেখে যে আসন সংখ্যা কম, তাহলে বিরোধী দল হয়ে যাবে, যেটা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি করেছিল। অর্থাৎ তাদের পক্ষে অসম্ভব নয় কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণের, সব ফ্রন্ট তারা খোলা রাখবে। এই যদি হয় আমরা এবং মামুদের নির্বাচন, যেটা জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ করেছিল, এইবার বিএনপি এবং জামাত যদি সেটা করে, তাহলে আমাদের বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎটা আপনি কি দেখেন? আমি কি জানি, ওয়াশিংটন পোস্টও কিন্তু এই আমরা এবং মামুদেরকে লালন পালন করে। কারণ আপনি দেখুন, সিরিয়া, ইয়েমেন, ইরাক, লিবিয়া, পাকিস্তান, প্রত্যেকটা সাম্প্রদায়িক যে উত্থান যেই দেশগুলোতে হয়েছে, ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে, এই সাম্প্রদায়িকতা এই দেশগুলোতে কিন্তু বারবার থাবা বিস্তার করেছে। যুক্তরাষ্ট্র নিজের দেশে গণতন্ত্রের চর্চা করে এই সবগুলো দেশে কিন্তু নানান রকম আমরা আর মামুদেরকে। তাহলে কি আমরা আমেরিকার ষড়যন্ত্রে পড়ে গেলাম নাকি? হয়তো, আমি তো জানি না। যখন আমেরিকা, আপনি বলেন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সকলেই যেভাবে জামাতকে এত প্রায়োরিটি দিচ্ছে, তাদের কাছে কি কি তাদের হাতে পড়লো যে এই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের প্রশ্ন, তারা যখন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টি এই ছলাবলে কৌশল প্রতারণা করেছে, তখন ভারত সমর্থন দেয়নি তাদেরকে। আজকে আওয়ামী লীগকে এই ঘটনায় যদি যুক্তরাষ্ট্রও সেরকম একটা আধিপত্যবাদী সমর্থন দেয়, অবাক হবার কিছুই থাকবে না। কারণ এই সমস্ত দেশগুলো, এই তৃতীয় বিশ্বের এই দেশগুলোকে তাদের উপনিবেশই বানাতে চায়, এগুলো তো আমরা দেখেছি। আরেকটি বিষয় জানতে চাই ভাই, সেটা তারেক রহমান এখন পর্যন্ত অনেকগুলো নির্বাচনী জনসভা করেছেন, বক্তব্য দিয়েছেন। আমরা যদ্দূর দেখেছি বা আমি যদ্দূর দেখেছি, আমি খোঁজখবর নিলাম, তিনি নিজে হ্যাঁ ভোট এখন পর্যন্ত সম্ভবত চাননি, তিনি নিজে তার মুখ দিয়ে। কিন্তু বিএনপি তার পেজে বা বিএনপির ওয়েবসাইটে বা বিএনপি নানানভাবে বিএনপির নেতারা হ্যাঁ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে, তারা বিভিন্ন জায়গায় আমি দেখেছি ব্যানার ফেস্টুন লাগিয়েছে হ্যাঁ ভোটের পক্ষে। আজকেও আমি দেখেছি তারেক রহমান নিজে হ্যাঁ ভোটের পক্ষে এখনো কোনো গণসংযোগ করেননি। এটি কেন, আমি সেটা জানবো। তার কাছে আমরা ছোট্ট একটি বিরতি ফিরছি, একটু পরে সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পরে, কথা বলছিলাম ভোট কাজে নিয়ে। আমরা ছিলাম মাহবুব, আপনার কাছে জানতেছিলাম যে হ্যাঁ ভোট নিয়ে তারেক রহমান সরাসরি এখন পর্যন্ত মানুষের কাছে কোনো অ্যাপিল করেননি, যদিও বিএনপি বা তাদের অন্যান্য নেতারা বলেছেন। এখানে কি তারেক রহমান
তাহলে কি অবস্থানে আছে? আসলে তারেক রহমান কেন করছেন না সেটা তো জানি না, তবে যেটা আমি বুঝতে পারি যে 30টি রাজনৈতিক দলের সাথে সংস্কারের ভিত্তিতে আলাপ আলোচনার ভিত্তিতে সরকার যেটা করেছে সেটা আসলে কোনো যুক্তিসম্পন্ন কোনো বুদ্ধিমান মানুষের পক্ষে আসলে এটা সমর্থন করার কোনো যুক্তি থাকতে পারে না। কারণ এই হাবটকে নাই, গণভোটে এটা গণতামাশা। কারণ এই 30টি দলের মধ্যে 7-8টি দল ছাড়া অধিকাংশই অনুল্লেখ্য দল, এবং তাদের দ্বিতীয় বা তৃতীয় ব্যক্তির নাম পর্যন্ত আমরা জানি না। এই 3টি দল মিলে, আমরা এবং মামুরা মিলে তাদেরকে এই সরকার চেষ্টা করেছে এক ধরনের একটা সংস্কারের নামে কিছু কিছু জিনিস চাপিয়ে দিয়ে। আমি আরেকবার আসবো। জাহিদ ভাই, আপনি কি মনে করছেন হাবট নিয়ে তারেক রহমানের অবস্থান ঠিক আছে? জি, যেটা আপনি বললেন যে ওনারা এখন পর্যন্ত সরাসরি এটার পক্ষে বলেনি। ওনারা শুরুর দিকে বিএনপি দলগতভাবে না ভোটের পক্ষে ছিলেন, কিন্তু মাঝখানে এসে আবার তাদের পলিসি চেঞ্জ করেছেন। ওনারা দেখছেন যে যখন মানুষের সেন্টিমেন্টের টোটালি বিরোধী পক্ষে দাঁড়িয়ে যাচ্ছেন, তখন সম্ভবত এই পলিসিটা চেঞ্জ করেছেন। এখন অনেকটা নীরব ভূমিকা পালন করছেন। এবং মাহবুব বলেছে যে গণভোটটাই একটু তামাশা। আমি একটা জায়গায় একটু প্রটেস্ট করে রাখি যে গণভোটকে গণতামাশা বলা, এটা মনে করি যে জুলাইয়ের টোটাল আকাঙ্ক্ষার সাথে একেবারেই বিরোধী একটা বক্তব্য। এবং এটা জুলাইয়ের যে রক্ত, জুলাইয়ের যে আমাদের শাহাদাত, টোটাল বিষয়টাকে একটা অস্বীকার করার মতো একটা জায়গা। গণভোটকে গণতামাশা বলা। গণভোট তো বাংলাদেশে ইতিপূর্বে হয়েছে। গণভোট মানুষ দেখবে, মানুষ তার গণভোটের মাধ্যমে সরকারকে ম্যান্ডেট দিবে একটা গুরুত্বপূর্ণ ইস্যুতে। আর সংস্কারের যে বিষয়টা, সংস্কারে যদি রাষ্ট্রের না হয়, তাহলে আপনার 71, 24 এগুলোর মূল্যটা কোথায়? জীবনগুলোর মূল্যটা কোথায়? এটা আসলে ভাই কোন সেন্স থেকে বলেছে আমি বলতে দেন। আমি আবার আসবো। আমরা অন্য বিষয়ে যেতে, যে বিষয়ে কথা বলেছি আমরা, যে জামাতের আমির বলেছে কেউ যদি ভোট বাক্সে হাত দিতে চায় তার হাত ভেঙে দেওয়া হবে। আবার তারেক রহমান বলেছেন যে যদি শুধু ভোট দিলে হবে না, রাতে পাহারা দিয়ে ভোট কেন্দ্রের ভোট কড়ায় গন্ডায় বুঝে নিয়ে আসা হবে। মানে দুজনেই রাজনৈতিক বক্তব্য না, মানে কিন্তু তারা কি দুজনে করে শঙ্কা করছেন? না, এগুলো রাজনৈতিক বক্তব্য, এগুলো তো নেতারা বলবেনই। এগুলো তো তাদের কর্মী সমর্থকদেরকে উজ্জীবিত করবার জন্য এক ধরনের মোটিভেশনাল স্পিকিং। এগুলো আমি খারাপভাবে দেখি না। এগুলো বিষয়টা কি আপনারা সেভাবে বলছেন রাজনৈতিক? না, আমি ইতিপূর্বে শুরুর দিকে যে কথাগুলো বলেছি, বিএনপির যে মনোভাবটা দেখা যাচ্ছে এখন পর্যন্ত, এবং ওনারা তো আগের ধারা রাজনীতিগুলোই করে আসছেন। আওয়ামী লীগ বিএনপি প্যারালাল যে রাজনীতি কালচারাল, হ্যাঁ, এটা তো শঙ্কার একটা জায়গায় রয়েছে। আমরা ছাত্র সংঘ নির্বাচনগুলোতে দেখেছি, যখন আমার পরাজয়ের একটা সম্ভাবনা তৈরি হয়, তখন আমি সেটাকে গায়ের জোরে অথবা আমার মাসল পাওয়ার, অর্থের পাওয়ার, এগুলো দিয়ে হচ্ছে কন্ট্রোল করার চেষ্টা। তো সেটা বিএনপি করে করে অভ্যস্ত এসেছে, এবং মানুষের আপনারা বিএনপিকে নিয়ে শঙ্কা করছেন? হ্যাঁ, রাইট। এবং মানুষ, আমি মনে করি এটা মানুষ মোকাবেলা করবে, খুব ভালোভাবে মোকাবেলা। আরেকবার আসবো। আবার মাহবুব জানতে চাচ্ছিলেন, তারেক রহমান বলেছেন যে ফ্যামিলি কার্ড দিবেন, কৃষক কার্ড দিবেন। আর জামাতের আমির বলেছেন যে এবারও যুব সমাজ যেমন আগে যেমন করেছে, তিনি সম্ভবত ছাত্র সংসদ নির্বাচনের কথাই বলেছেন আমার ধারণা, স্পেসিফিক বলেনি। তিনি বলেছেন যে 12 তারিখে যারা আগে মানুষকে গ্রহণ করেনি, পরিবর্তনের বিবেক অবস্থান নিয়েছে, তাদেরকে লাল কার্ড দেখাবে। দুজনই কার্ডের কথা বলছেন। কার্ডের খেলা শেষ পর্যন্ত কোথায় গিয়ে ঠেকবে? আসলে এই ব্যাপারগুলো নিয়ে হয়তো কি আরো যদি আমরা কথা বলতে সুযোগ পেতাম এই রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সাথে, তাহলে আরো ভালো হতো। কারণ আমি বলতে চাচ্ছিলাম কোথায় গিয়ে ঠেকবে বিএনপি জামাতের অবস্থানটা, ফলাফল কোথায় গিয়ে ঠেকতে পারে, কি ধারণা আপনার? এগুলো তো এখন ফাঁকা মাঠে। এই দুই দলই তো, আওয়ামী লীগের প্রধান মানে বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী তো মাঠে নাই। এখন জামাত আর বিএনপি তারা তো একসাথেই ছিল 20 বছরে একসাথে থাকার পরে, এখন একসাথে নাই। কারণ ফাঁকা মাঠ, তারা দুজনে প্রয়োজনে আবার একসাথে হয়ে যাবে। শেষ পর্যন্ত কার্ড কোথায় গিয়ে ঠেকবে কি মনে হয় আপনার? কার্ড কিছুই হবে না, যারা যাদের মতো করে মিলেমিশে। হ্যাঁ, মানে আওয়ামী লীগ জাতীয় পার্টি সম্পর্কে, জাতীয় পার্টি আওয়ামী লীগ যা বিএনপি আর এটা একটা অবাস্তব এবং হচ্ছে মানে আবেগপ্রসূত কথা ছাড়া কিছু আমার কাছে মনে হয় না। এখানে ফ্যামিলি কার্ডে যে ইস্যুটা এসেছে, দেখুন এটা কিন্তু একটা আগের থেকে একটা সামাজিক নিরাপত্তার ইস্যু ছিল। বয়স্ক ভাতার ইস্যু আছে, এরপরে স্বাস্থ্য ইস্যু আছে, নারীদের ইস্যু আছে। এখন জাস্ট এটাকে একটা পলিটিক্যাল প্রেমে নিয়ে এসে একটা রাজনৈতিক কার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তো সে জায়গায় জামাত ইতিমধ্যে ঘোষণা দিয়েছে, যেটা পৃথিবীর উন্নত দেশগুলোতে আছে, যে 1 সিটিজেন 1 কার্ড। এবং এই কার্ডের মধ্য দিয়ে একজন নাগরিক যে সুবিধাগুলো পাওয়ার কথা তার সবগুলো সেখানে ইনক্লুডেড থাকবে। সামাজিক নিরাপত্তা বা সামাজিক যে সাপোর্টটা প্রয়োজন, সেটার পাশাপাশি একজন ব্যক্তির তার যে আইডেন্টিটি, সেটা সহ একটা কার্ডের মধ্য দিয়ে সেটা জামাত অলরেডি সেই পলিসিটা দিয়েছে। জি, জনাব জাহিদুল ইসলাম, জনাব মাহবুব আজিজ, আপনাদের অসংখ্য ধন্যবাদ। যেভাবেই হোক মানুষ যাতে উপকার পায়, বিএনপি জামাত যেই ক্ষমতা আসে আমরা সেই প্রত্যাশা করি। দর্শক, কথা বলছিলাম একটি বিষয়ে একমত ছিলেন যে তারা নানান কথা বলছিলেন বিএনপি জামাত বা আওয়ামী লীগকে রাখা না রাখা নিয়ে, কিন্তু একটি বিষয়ে সবাই একমত, সেটি হলো যাই হোক বাংলাদেশ পন্থার রাজনীতির বিজয় হোক, বাংলাদেশ জিতুক, বাংলাদেশের 16 কোটি মানুষ আগামী ভোটের মাধ্যমে জিতে আসুক, সেই প্রত্যাশা আজকের মতো আমরা শেষ করছি। শুভরাত্রি।